আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আপনার দোয়ায় বেশ ভালো আছি। তো আজকে আমি আমের টক ঝাল মিষ্টি আচার সেটা বানাবো। তো রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। আর এখানে আমি 1 কেজি আম নিয়েছি, কারণ আজকে একজনকে আমি গিফট করব, এই জন্য অল্প পরিমাণের আচার বানাচ্ছি। আর রেসিপি অল্প করে বানালে সেটা ভালো হয়, আর পুরোপুরিভাবে বুঝিয়ে বলা যায়, আর আপনাদের বুঝতেও অনেক সুবিধা হবে। এর জন্যই তো পরে আমি আবার বাসার জন্য বেশি করে বানাবো, তো তখন সেটা আরেক কথা, কিন্তু আজকে রেসিপি হিসাবে এটাই আমি অল্প করে বানাচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে 1 কেজি আম নিয়েছি আমি, আর আমগুলোতে একদমই আটি নেই, তবে আটি থাকলে আমগুলো আচার অনেক মজার হয় আর অনেক দিন রেখে খাওয়া যায়, আর খাওয়ার সময় অনেক ভালো লাগে, আটিগুলো চুষে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি যেটা পেয়েছি সেটা দিয়ে আমি এখন বানাবো। তো আমি এই যে আমগুলোকে এভাবে কেটে নিচ্ছি। আপনি চাইলে আবার ছোট করে কাটতে পারেন, কিন্তু আমি আজকে ছোট করে কাটবো, মানে কিউব করে কাটবো। তো এইভাবে করে আমি আমগুলোকে কেটে নেব। আর আম প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর কাটার পর পিছন থেকে একটা করে আমি দাগ দিয়ে দেব, একটা দুটা করে দাগ দিয়ে দেব, যাতে আমের ভিতরে রসগুলো ঢুকতে পারে, বা যত মশলার যে একটা টেস্ট সেগুলো যাতে আমের ভিতরে ঢুকতে পারে। তো আমি এখন এগুলো কেটে আবার একটু পানিতে ভিজে রেখেছি 1 চামচ লবণ দিয়ে। 1 চামচ লবণ দিয়ে ভিজে রেখে 10 মিনিট পর পানিটা আমি ঝরিয়ে এটাকে একদম ফ্যানের বাতাস রেখে দিয়েছি, শুকাতে দিয়েছি। 1 ঘন্টা ফ্যানের বাতাসে সব পানি এটা শুকিয়ে যাবে। তার মধ্যে আমি বাকি যে মশলাগুলো আমার লাগবে সেই মশলাগুলো আমি রেডি করব। এখানে আমি 2 রকমের সরিষা নিয়েছি, আপনি চাইলে 1 রকমের নিতে পারেন। আর সরিষার মাপ হয়েছে যে আমি আমার হাতের 1 মুঠ করে নিয়েছি, 2 মুঠ সরিষা নিয়েছি। আর এখানে 4টা দেশি রসুন নিয়েছি আমি, 8টা শুকনো মরিচ নিয়েছি। 1 কেজি আমের যে একটা মাপ সেটা আমি বলতেছি। তো এখান থেকে 4টা শুকনো মরিচ আমি টেলে দেব, আর 4টা শুকনো মরিচ আমি এগুলোর সাথে ফোড়ন দেব তেলের মধ্যে। আর এই যে সরিষাগুলো আছে এগুলোকে আমি প্রথম ভালো করে ঝেড়ে টেড়ে বালু টালু যা ছিল এগুলো ফেলে দিয়ে ভালো করে মুছে নিয়েছি, একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপর এটা শুকনো অবস্থায় এটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করব, কারণ এটা যদি আমি পানিতে ভিজিয়ে দিয়ে পেস্ট করতে যাই তাহলে সারাদিনে ব্লেন্ডারে পেস্ট করলে এটা পেস্ট হবে না, এটা একদম মানে আস্ত আস্ত থেকেই যাবে। তো দেখেন, আমি শুকনো অবস্থায় এটাকে যখন আমি পেস্ট করতে যাব তখন একদম স্মুথ একটা মানে পাউডার হয়ে যাবে। দেখেন অনেক সুন্দর পাউডারের মতো হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু পানি দেব, দিয়ে আবার একটু পেস্ট করলে অনেক সুন্দর একটা পেস্ট হবে। তো এখন দেখেন পেস্ট অনেক সুন্দরভাবে হয়েছে, মনে হচ্ছে আমি শিলপাটা দিয়ে এটা বেটে নিয়েছি। কিন্তু ব্লেন্ডারে পানি দিয়ে যখন এটা পেস্ট করতে যাবেন তখন এভাবে এত সুন্দরভাবে পেস্ট হবে না। তো রসুনের টুকরোগুলোকে আমি এর সাথে দিয়ে একটা ঘুরানি দিয়ে মানে নামিয়ে রেখেছি, আর বেশি পেস্ট করব না। রসুনটা যাতে একটু আস্তে আস্তে থাকলে মুখে দাঁতে পড়লে একটু মজা লাগে। তো একটা প্যান নিয়েছি, আর এর মধ্যে আমি 2 কাপ সরিষার তেল দিয়েছি। দেখেন কাপটা একটু বড় সাইজের চায়ের কাপ, এখানে 2 কাপ তেল দিয়েছি। আর এই 4টা শুকনা মরিচ, আর এই যে 5 ফোড়ন ছিল 1 প্যাকেট 5 ফোড়ন, এখান থেকে আমি অর্ধেকটুকু এর সাথে ফোড়ন দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর বেটে রাখা মানে পেস্ট করে রাখা যে সরিষা রসুন এগুলোকে আমি এর মধ্যে এখন ঢেলে দেব। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার সময় আমি সম্পূর্ণভাবে চুলার গ্যাসটা একদম বন্ধ করে দেব, তা না হলে এই যে বাবলটা উঠে পাতিলের উপর থেকে সব তেল পড়ে যাবে চুলার মধ্যে, আর কি আগুন লেগে যেতে পারে এমন একটা রিস্ক, কারণ এরকম আমার সাথে হয়েছিল। এর জন্যই আমি সবাইকে টিপসটা বলে দিই, যখন আমরা মশলাগুলো দিই সরিষার তেলের মধ্যে তখন যাতে চুলাটা বন্ধ করে দিই। 5 মিনিট পর আবার চুলাটা অন করার পর এইভাবে আর বাবলগুলো উঠে না। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে আমি হলুদ মরিচ, যাতে কালারটা সুন্দর দেখতে, যাতে কালারটা সুন্দর লাগে, আর কালারফুল লাগার জন্য হলুদ মরিচটা দেওয়া। তার সাথে দিয়েছি 1 চামচ লবণ, আমি লবণ আবার পরবর্তীতে অ্যাড করব। তারপর একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নেওয়ার পর আমি আমগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করছি। আরও 1 চামচ লবণ দিয়ে দিলাম।
দিয়ে এই কাপ দিয়ে আমি এখানে 1 কাপ চিনি দেব, পরে আমি আরও হাফ কাপ চিনি দেব। টোটাল এখানে 1 কেজি আমের জন্য 1.5 কাপ চিনি ব্যবহার করব আমি। আপনারা চাইলে বেশি কম করে দিতে পারেন, কিন্তু এটা একদম পারফেক্ট একটা মাপ, যেটা হয়তো আচারটা খেলে বুঝতে পারবেন। তো আচারটা হয়ে গিয়েছে, তার কিছুক্ষণ আগে আমি নামানোর কিছুক্ষণ আগে আমি 4-5টা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। আর বোম্বাই মরিচগুলো আপনি চাইলে কেটে দিতে পারেন টুকরো টুকরো করে, কিন্তু আমি টুকরো করে দিই নেই, কারণ যে খাবে, যার জন্য আমি এটা বানিয়েছি, সে ঝাল কতটুকু খায় আমি জানি না। এর জন্য আমি আস্ত বোম্বাই মরিচটা দিয়েছি। তার ইচ্ছে হলে সেটা ভেঙে খেতে পারবে অথবা ভাতের সাথে খাওয়ার সময় নিয়ে খাবে। যাই হোক, তবে আপনারা যদি বোম্বাই মরিচগুলো টুকরো করে দেন তাহলে আচারের টেস্ট আরও অনেক বেড়ে যাবে। কথা বলতে বলতে আমি আরেক চুলায় এই যে বাকি যে ছিল 5 ফোড়ন আর শুকনো মরিচ, সেটাকে আমি ভেজে নিয়েছি। আর এই তো নামানোর আগে চুলা বন্ধ করার আগে 2 টেবিল চামচ সাদা সিরকা দিয়ে একটু নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিয়েছি। কারণ যতটুকু একটু গ্রেভি আছে এটা আবার ঠান্ডা হওয়ার পর শুকিয়ে যাবে অনেক, এই জন্য একটু ঝোল থাকতে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর 1 ঘন্টা পর চুলাটা আবার আমি জ্বালিয়ে দিলাম। জ্বালানোর পর 1 ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি আবার চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এই যে বলক ওঠার পর এর উপর আমি 5 ফোড়নগুলো ছিটিয়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব। আর প্লেটের মধ্যে আমি আচারগুলো সার্ভ করে আপনাদের দেখাবো কেমন হয়েছে আচারটা। তবে হয়তো দেখে বোঝা যাচ্ছে যে আমগুলো অনেক গলে গিয়েছে, আসলে এই গলে গিয়েছে একটু বেশি, কারণ এটা আটি ছাড়া আম, একদম ছোট আম, বেশি বড় আম না। তবে যাই হোক, এটা অনেক টেস্টি একটা আচার। আপনারা আটি সহ আমের আচার বানিয়ে খেয়ে দেখবেন, আর অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। নর্মাল অবস্থায় এটা 1 মাস 15 দিনের চেয়ে বেশি থাকবে না। ফ্রিজে রাখলে আপনি 2 বছর পর্যন্ত রেখে এটাকে খেতে পারবেন। তো আমি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। অনেক সহজভাবে আপনাদের এটা আমি বলে দিয়েছি কিভাবে কি করবেন। যাই হোক, ভালো লাগলে আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবাইকে অনেক দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।